গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমাদের এই চ্যানেল ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আপনাদের সকলের ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ, এবার একটু গল্প হোক। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে আজকে থাকছে শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি গল্প। প্রথম গল্পটি টর্চ এবং দ্বিতীয় গল্পটি একটি খুনের ঘটনা। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যিকদের মধ্যে নারায়ণ গঙ্গোপাধ্যায় অন্যতম। তিনি ছিলেন একাধারে কথা সাহিত্যিক, সমালোচক, গবেষক, সাংবাদিক ও শিক্ষাবিদ। সন্দেশ, মুকুল, পাঠশালা, শুকতারা, দেশ প্রভৃতি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। শিশুদের জন্য তিনি অজস্র ছোট গল্প লিখে গিয়েছেন। কিশোরদের জন্য রচিত জনপ্রিয় কৌতুক চরিত্র টেনিদা তার অমর সৃষ্টি। আজকের দুটি গল্পই আমরা নিয়েছি আনন্দ পাবলিশার প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত সমগ্র কিশোর সাহিত্য গ্রন্থটি থেকে। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি ইন্দ্রনীল। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস আর প্রচার অলঙ্করণ আমার নিজের। শুরু হচ্ছে আজকের প্রথম গল্প, টর্চ। ইন্সপেক্টর রাজেশবাবু এসে দেখলেন নন্দবাবুর হাত, পা, মুখ কুশে কাপড় দিয়ে বাঁধা। চোখের তারা কপালে তুলে তিনি গোঁ গোঁ করছেন। সঙ্গের কনস্টেবল তার বাঁধন খুলে দিল। নন্দবাবু তখনও কথা বলতে পারছেন না, হাঁপাচ্ছেন। রাজেশবাবু একটু জিরিয়ে নেওয়ার সময় দিলেন। ঢক ঢক করে পুরো এক ঘটি জল খেয়ে নন্দবাবু ধাতস্থ হলেন একটু। তারপর হঠাৎ গেঙে উঠলেন, আমার ভাই মুকুন্দ, তার তার কি হয়েছে? একটু বিষণ্ণ মুখে রাজেশবাবু বললেন, আপনাকে দুঃসংবাদ দিচ্ছি, কিছু মনে করবেন না। তিনি খুন হয়েছেন, তার বুকে ছোড়া বেঁধানো। হ্যাঁ, একটা চিৎকার করে নন্দবাবু অজ্ঞান হয়ে গেলেন। কিন্তু বেশিক্ষণ পুলিশের সামনে অজ্ঞান হয়ে থাকা যায় না, কাজেই উঠে বসতে হলো একটু পরে। রাজেশবাবু পকেট থেকে নোট বই আর পেন্সিল বার করলেন। দেখুন, লোক ধরবার সময় অনেক পাবেন, কিন্তু হত্যাকারীকে আগে ধরবার চেষ্টা করা দরকার। সুতরাং দয়া করে আমাদের একটু সাহায্য করুন। ধরা গলায় নন্দবাবু বললেন, বলুন। আপনি তো পাটের দালালি করেন, আর আপনার ছোট ভাই মুকুন্দবাবু? ওর একটা জুয়েলারি দোকান আছে রাজাবাজারে। মাঝে মধ্যে দু একটা হিরে টিরে সঙ্গে করে বাড়িতে আনতো। কি সব পরীক্ষা করতো এনে। আমি অনেকবার বলেছি, মুকুন্দ, বাড়িতে আমরা দুই ভাই মোটে থাকি, ওসব সর্বনেশে জিনিস আনিসনি। তা বলতে বলতে নন্দবাবু আবার ঢুকরে কেঁদে উঠলেন। আমি বুঝেছি, কাল ওই রকম কি একটা কিছু বাড়িতে এনেছিল, আর আর কেউ তাকে ফলো করে বাধা দিয়ে রাজেশবাবু বললেন, তাই সম্ভব, কিন্তু কিন্তু ওসব পরে হবে, আগে বলুন কাল রাত্রে কি হয়েছিল? তখন রাত 9:30। খেয়ে দিয়ে আমরা দুই ভাই শুতে গেলাম। আমরা বরাবরই তাড়াতাড়ি শুই, ভোরে উঠি। বাড়িতে আর কে থাকে? কেউ না, আমরা ব্যাচেলার। থানায় যে খবর দিয়ে এলো, দরজা হাট করে খোলা, আপনি মুখ বাঁধা পড়ে আপনার ভাই খুন হয়েছেন। আপনাদের সেই চাকরটা কোথায় থাকে? খ্যাংড়াপট্টিতে। আমাদের রান্নাবান্না করে দিয়ে 9টার মধ্যেই ও খেয়ে বাড়ি চলে যায়। আমি কাল ঠিক 9টায় ও চলে গেলে সদর দরজা বন্ধ করেছি। ঠিক 9টা? খেয়াল থাকলো কি করে? তখনই কোথায় একটা পেটা ঘড়িতে 9টা বাজছিল। ঠিক আছে, তারপর বলুন। তখন 10:30, 10টার বেশি নয়, আমার ঘুম এসেছিল। হঠাৎ পাশে মুকুন্দর ঘর থেকে যেন একটা ধস্তাধস্তি গো গো আওয়াজ কানে এলো। উঠে আলো জ্বালাতে গেলাম, জ্বললো না, মেন অফ করে দিয়েছে কেউ। দিনকাল তো জানেন, যখন তখন কারেন্ট বন্ধ হয়ে যায়। আমার বালিশের নিচে একটা ছোট্ট 2 সেলের টর্চ থাকে, সেইটি জেলে আমি মুকুন্দর ঘরের দিকে ছুটে গেলাম। একটু দাঁড়ান, মুকুন্দবাবুর ঘরের দরজা খোলা ছিল? বরাবরই থাকে, আমরা দুই ভাই দরজা খুলেই ঘুমোই। মারাত্মক অভ্যেস, এ কাজ কখনো করা উচিত নয়। সে যাক,
তারপর কি দেখলেন? টর্চ ফেলে দেখি একটা ঘুষখো জোয়ান লোক মুকুন্দর বুকের উপর চেপে বসেছে, আর সে গো গো করছে। আমি কিছু করার আগেই অন্ধকারে কারা আমার উপর ঝাঁপিয়ে পড়লো, হাত মুখ বেঁধে ফেললো। আমি আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান হলো, কত রাত জানি না, টের পেলাম বারান্দায় পড়ে আছি। উঠতে পারলাম না, কিছু করতেও পারলাম না। ছটফট করলাম সমানে, আবার জ্ঞান হারালাম। সকালে কখন যে বনমালী, মানে আমাদের আমাদের চাকরটা এসেছে, সব দেখেছে, আপনাদের খবর দিয়েছে। ভালো কথা। আপনার টর্চটা কি হলো? ধস্তাধস্তির সময় আমার হাত থেকে ঠিকরে পড়ে গিয়েছিল জ্বলন্ত টর্চটা। ওই ঘরেই কোথাও আছে নিশ্চয়ই। হ্যাঁ, সেটাকে আমরা ও ঘরের একটা কোনায় পেয়েছি। এখন আর দু একটা কথার জবাব দিন। বাইরে থেকে আপনাদের বাড়িতে লোক ঢুকলো কি করে? সদর দরজা তো আপনি নিজেই বন্ধ করে দিয়েছিলেন। ওরা না হয় বেরিয়ে গেছে খুলে, কিন্তু ঢুকলো কোন রাস্তা দিয়ে? পাশেই তো কানা গলি, বাড়ির রেন ওয়াটারের পাইপ সেখানে, সেটা বেয়েই লোকটা ছাদে উঠেছে। ছাদে দরজা বন্ধ করা হয়নি, আমরাও তো ঘর খুলেই রাখি। ঠিক, তাহলে মুকুন্দবাবু হিরে এনেছিলেন কাল। সেই রকমই বলছিল। কোন রানীর হিরে খুব দামি যাচাই করতে দিয়েছিল, বোধহয় সেই লোভেই। হ্যাঁ, সেই লোভেই। মৃদু হেসে রাজেশবাবু বললেন, সেই লোভেই নিজের ভাইকে আপনি খুন করেছেন নন্দবাবু। তারপর চাকর বনমালীকে দিয়ে হাত মুখ বাঁধিয়ে নিতে বেশি অসুবিধা হওয়ার কথা নয়। নন্দবাবুর মুখটা ঝুলে পড়ল। হঠাৎ তারপরে তিনি চেঁচিয়ে বলে উঠলেন, কি বলছেন আপনি? পাগলের মতো নিজের ভাই মুকুন্দকে আমি খুন করব? লোভ নন্দবাবু, লোভ। মানুষ পশু হয়ে যায়, কিন্তু নিজে কি নিজেই ধরিয়ে দিয়েছেন আপনি। আর টর্চের কায়দা না করলেই পারতেন। হ্যাঁ, নন্দবাবু এবার হাঁ করে রইলেন। নন্দবাবু, ঘটনাটা রাত 10:30, সকাল বেলা 7:30 এখন। আপনার টর্চ এখনো পুরো তেজে জ্বলছে। কোনো ছোট্ট দুশেলের টর্চে অমন অলৌকিক ব্যাটারি থাকে না নন্দবাবু। অতএব দয়া করে উঠুন এবং থানায় চলুন। আপনার বনমালীকেও সহযাত্রী করা হচ্ছে, কারণ সেও আপনার সহযোগী। হিরে বিক্রির ভাগ সেও পেত নিশ্চয়ই। মাথায় শিকড় পড়া সাপের মতো নন্দবাবুর ঘাড় নুয়ে এলো। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টর্চ। গল্পের বিভিন্ন চরিত্রগুলির মধ্যে রাজেশবাবু ও নন্দবাবুর ভূমিকায় আমি ইন্দ্রনীল। এবার শুরু হচ্ছে আজকের দ্বিতীয় গল্প, শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি খুনের ঘটনা। গোয়েন্দা বা অপরাধ কাহিনীর নিয়ম হচ্ছে, ঘটনার আশেপাশে যারা রয়েছে তাদের প্রত্যেককেই সন্দেহের আওতার মধ্যে রাখা হয়, কিন্তু চারদিকের সাক্ষ্য প্রমাণে নিশ্চিতভাবে যাকে অপরাধী বলে মনে হয় তাকে যদি নিরপরাধ ধরে নিয়ে তার অনুকূলে তদন্ত করা হয়, তাহলে কিরমটা দাঁড়ায়? সোভিয়েত দেশে তদন্তের প্রণালী আজকাল এই। ওখানকার একজন ইন্সপেক্টরের জবানবন্দিতে একটা ঘটনা শোনায়। গল্পটা না, এটা গল্প নয়, সম্পূর্ণ সত্য কাহিনী। একটু সংক্ষেপ করে তোমাদের বলছি। মেরু অঞ্চলে গবেষণার জন্য গিয়েছিলেন দুজন অধ্যাপক। এদের একজন অল্প বয়সী আর একজন বুড়ো মানুষ। দুজনেই নামজাদা বিজ্ঞানী, দুরন্ত পণ্ডিত, কিন্তু সম্পর্কটা একেবারে সাপে নেউলে। পণ্ডিতে পণ্ডিতে যা হয়, এর মত উনি মানেন না, এর থিওরি ইনি প্রতিবাদ করেন। কিন্তু মতভেদ এমন একটা স্তরে পৌঁছেছিল যে ইনি ওর নাম শুনলে একেবারে জ্বলে যেতেন। অথচ অবস্থার চক্রে দুজনকেই একই সঙ্গে পাঠানো হলো গবেষণা করতে। সেই ধু ধু তুষারের দেশে দুই বৈজ্ঞানিক একসঙ্গে তাঁবু ফেলে থাকেন, গবেষণা করেন। আর একজন সহকারী আছেন, এদের সাহায্য করেন। তিনি দেখেন রাত দিন দুই পণ্ডিতে সমানে তর্কাতর্কি খেয়েই চলছে। বুড়ো বৈজ্ঞানিক, ধরা যাক প্রফেসর এক্স, একটা চিঠিতে লিখছেন, আমার সঙ্গে এই বানরটাকে কেন পাঠানো হলো? হ্যাঁ, ওকে আমি এক মুহূর্ত সহ্য করতে পারি না, দেখলেই আমার পিত্তি শুদ্ধ জ্বালা করে।
আর ছোকরা বৈজ্ঞানিক প্রফেসর ওয়াই তার ডায়েরিতে লেখেন, বুড়ো ক্রমশই সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, সব সময় ওর একগুঁয়েমি, মধ্যে মধ্যে আগুন ধরে যায় আমার মাথায়, একদিন নিশ্চয়ই আমি ওকে খুন করব। অবস্থা যখন এই রকম, তখন একদিন খবর এলো প্রফেসর এক্স খুন হয়েছেন। ব্যাপারটা কিরকম? দুই বৈজ্ঞানিক এবং তাদের সহকারী একসঙ্গে বেরিয়েছিলেন হাঁস শিকারে। একটা জলার একধারে দাঁড়িয়েছিলেন এক্স, কিছু দূরে ওয়াই হাঁস খুঁজছিলেন। কি একটা জিনিস আনতে সহকারী চলে গিয়েছিলেন তাঁবুতে। সহকারী যখন ফিরে আসেন তখন একটা বন্দুকের আওয়াজ তার কানে যায়। তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই, শিকারে বন্দুকের আওয়াজ তো হবেই। কিন্তু ফিরে এসে স্তম্ভিত হয়ে গেলেন তিনি। প্রফেসর এক্স পড়ে আছেন মাটিতে, হাতের বন্দুকটাও পড়ে রয়েছে তার পাশে। তার বাঁ চোখে শিকারের ছুরি অর্থাৎ হান্টিং নাইফটা একেবারে বাঁট পর্যন্ত ঢোকানো। চোখের ভেতর দিয়ে সে ছুরির ফলা একেবারে মস্তিষ্ক পর্যন্ত চলে গিয়েছে, মৃত্যু হয়েছে তৎক্ষণাৎ। আর তার পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে প্রফেসর ওয়াই। কি করে হলো? শুকনো মুখে প্রফেসর ওয়াই বললেন, কিছুই জানি না, আমি ওই দিকে হাঁস তাক করছিলাম, হঠাৎ বন্দুকের আওয়াজে এদিকে ফিরে দেখি প্রফেসর এক্স মাটিতে পড়ে আছেন। এসে দেখি এই কাণ্ড। সেই নির্জন তুষারের দেশে এই দুটি প্রাণী ছাড়া আর কেউ ছিল না। আর এ তো হত্যাকাণ্ড। দুজনের ভিতরে যে বিশ্রী সম্পর্ক ছিল, তাতে এমন কাজ আর কে করতে পারে প্রফেসর ওয়াই ছাড়া? অতএব একদিন প্রফেসর ওয়াই এসে আমাদের অফিসে উপস্থিত হলেন। বললুম, প্রফেসর, আপনি যা জানেন তা বলুন। নতুন কথা তিনি কিছুই বললেন না। আমি বন্দুকের আওয়াজ শুনে পিছনে ফিরে দেখি উনি পড়ে আছেন, চোখের ভিতরে ছোড়া বেঁধানো, আর আমি কিছুই জানি না। প্রফেসর ওয়াই শীর্ণ মুখে হাসলেন, বললেন, জানি কেউ বিশ্বাস করবে না, আমি তৈরি হয়ে এসেছি সেই জন্য। পড়ুন আমার ডায়েরি। ডায়েরিটা এগিয়ে দিলেন আমার দিকে। পাতায় পাতায় সেই এক কথা, অসহ্য বুড়োটা, অসহ্য। কি করে এই পাগলের হাত থেকে নিস্তার পায়? আজ খাবার টেবিলে, লোকটাকে খুন করতে পারলে আমার শান্তি হয়। পড়েই মনে হবে কোনো সন্দেহ নেই, বিশুদ্ধ পরিকল্পিত হত্যাকাণ্ড। আচ্ছা মানুষ এই প্রফেসর, নিজের মৃত্যুবান যেন তুলে দিচ্ছেন আমার হাতে। আমি চুপ করে রইলুম। প্রফেসর বললেন, আমি বুঝতে পারছি আমার কি হবে। আমার আর কোনো ভাবনা নেই, আপনি অনুগ্রহ করে কেবল এই চিঠিটা আমার স্ত্রীকে দিয়ে দেবেন। আমি বললাম, চিঠির দরকার নেই, আপনি বাড়ি যান। তার মানে ছেড়ে দিচ্ছেন আমাকে? প্রফেসর যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। বললুম, বিনা প্রমাণে আপনাকে গ্রেপ্তার করতে পারি না। আপাতত আপনার নামে আমাদের কোনো ওয়ারেন্ট নেই, আপনি যান। আসলে আমার খটকা ধরেছিল পোস্টমর্টেম রিপোর্টের একটি কথা। অস্বাভাবিক অমানসিক শক্তিতে ছুরিটা চোখের মধ্যে বিধিয়ে দেওয়া হয়েছিল। অস্বাভাবিক অমানসিক শক্তি। প্রফেসর ওয়াই অবশ্যই খুব সবল স্বাস্থ্যবান পুরুষ, কিন্তু অমানসিক শক্তি কথাটা ক্রমাগত পাক খেতে থাকলো ঘরের ভিতরে। আমি ব্যালিস্টিক এক্সপার্টস অর্থাৎ গোলাগুলি বিশারদদের ডাকলুম। আচ্ছা, মেরু অঞ্চলের স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বন্দুকের টোটা ফেপে যায় তো? তারা বললেন, স্বাভাবিক। সেই টোটা বন্দুকে ভরতে তখন তো অসুবিধা হয়। তা হতেই পারে। আচ্ছা বলুন, এই অবস্থায় শিকারী কি করবেন? কিছু একটা দিয়ে টোটাকে ঠেলে ভেতরে দেওয়ার চেষ্টা করবেন। হান্টিং নাইফের হাতল ব্যবহার করতে পারে লোকে? কেন পারবে না? একজন বললেন, সেটা কোমরেই থাকে, তার কথাই মনে পড়বে সকলের আগে। তাহলে আমি জিজ্ঞাসা করলুম, ধরুন যদি হান্টিং নাইফটা এমন হয় তার হাতলটা যেমন তেমন করে তৈরি, তার পিছনে এক টুকরো লোহার ডগা বেরিয়ে রয়েছে, আর টোটাটাকে যদি জোরে ঠেলে দেওয়া হয় তাহলে সেটা ট্রিগারের পিনের মতো কাজ করতে পারে? তারা বললেন, নিশ্চয়। মনে করুন, আমি আবার জিজ্ঞাসা করলুম, সেক্ষেত্রে একজন ছুরির বাঁট দিয়ে টোটাটাকে জোরে ঠেলে দিলে
লোহার ডোকাটা ট্রিগারের পিন হয়ে যেই কার্ট্রিজে ঘা মারলো অমনি গুলি বেরিয়ে গেল। তখন তখন বন্দুকটা তো গুলি ছোটবার বেগের পিছনে এসে ধাক্কা মারবে। হ্যাঁ, তাই নিয়ম। আগ্নেয়াস্ত্র মানেই ব্যাক পুশ করবে, খুব জোরে, স্বাভাবিক। তাহলে ছুরির ফলাটা তো তখনও উল্টো দিকে রয়েছে। বন্দুকটা যেই হাতে ধাক্কা দিলে অমনি ছুরির ফলাটা তীর বেগে চোখে গিয়ে বিঁধতে পারে। নিশ্চয়ই পারে, যদি অবশ্য সেটা চোখ বরাবর থাকে। অস্বাভাবিক অমানসিক জোরে বিঁধতে পারে। বন্দুকটা চোখের কাছে থাকলেই তাই সম্ভব। ধন্যবাদ, আমার আর কিছু জানবার নেই। তাহলে এই আমার কেস হত্যা নয়, বিশুদ্ধ অ্যাক্সিডেন্ট। ওয়াই বলেছেন গুলির আওয়াজ শোনার আগে একবার তিনি এদিকে তাকিয়েছিলেন। তিনি দেখেছিলেন অধ্যাপক এক্স যেন তার বন্দুকটা লোড করবার চেষ্টা করছেন। অতএব 2 আর 2 4। বড় মোল্লাসে খবরটা জানালুম আমার ওপরওয়ালাকে। তিনি একটু হাসলেন, বললেন, হ্যাঁ, তোমার থিওরি ভালো, কিন্তু একটা মস্ত ফাঁক রয়ে গেল যে এর ভেতরে। আমি তার দিকে চেয়ে রইলাম। তোমার থিওরি যদি সত্যি হয় তাহলে প্রফেসর এক্স ডান হাতে ছুরি আর বাঁ হাতে বন্দুক ধরবেন, আর সেক্ষেত্রে বন্দুকের ব্যাক পুশে ছোড়াটার ডান চোখেই বিঁধে যাবে, কিন্তু ওটা বিঁধেছে বাঁ চোখে, সেটা খেয়াল রাখো। সব মাটি গেল আমার স্বাদের থিওরি। আমি বিভ্রান্তের মতন বেরোলাম, কোনো থই পেলাম না। তারপর হঠাৎ মনে হলো প্রফেসর এক্স তো ন্যাটাও হতে পারেন, অর্থাৎ ডান হাতের বদলে বাঁ হাত ব্যবহারের অভ্যেস তো থাকতেই পারে তার। আশা নিরাশার দ্বন্দ্বে ছুটলুম তার বাড়ি। গেলুম তার সহকর্মীর কাছে। অনুমান নির্ভুল, প্রফেসর এক্স ন্যাটাই ছিলেন, বাঁ হাতে তিনি ব্যবহার করতেন। কিন্তু জট কেটেও কাটে না। অভিযানে প্রফেসর এক্সের যে জিনিসপত্রের তালিকা পাওয়া যাচ্ছে তাতে যা যা তিনি সঙ্গে নিয়েছিলেন তার প্রত্যেকটার বিবরণ পাচ্ছি, কিন্তু ছুরিটার কোনো সন্ধান নেই। কটি পেন্সিল নিয়েছেন তারও খবর আছে, ছুরিটার উল্লেখ পাওয়া যাচ্ছে না। তাহলে কোথা থেকে এটা এলো? এমন হতে পারে যে যাত্রার শেষ মুহূর্তে ওটা কিনে থাকবেন, কিন্তু কোথায়? শহরের কোনো দোকানে আমি ওই ধরনের হান্টিং নাইফের কোনো সন্ধান পেলাম না। শেষে কি আমার ঘাটে এসে নৌকা ডুববে? আমি কি তখন জোর করে বলতে পারবো ওকে খুন করার জন্য ওটাকে মার্ডার ওয়েপন হিসাবে সঙ্গে নিয়ে যাননি প্রফেসর ওয়াই? সুতরাং আমি বেরিয়ে পড়লাম শেষ চেষ্টায়। যে পথ দিয়ে ওরা এগিয়ে গিয়েছেন তার প্রতিটি শহরে আমি ওই রকম একটি ছুরির দোকান খুঁজতে লাগলাম। হাজার হাজার হান্টিং নাইফ আমি দেখলাম, দেখিয়ে দেখিয়ে হয়রান হয়ে গেল দোকানদাররা, কিন্তু ঠিক ওই জাতের ছুরি কোথাও পেলাম না। এবার এসেছি সর্বশেষ শহরে, যেখান থেকেই ওরা মেরু অঞ্চলে রওনা হয়ে গেছেন, কিন্তু না, এখানেও ও ছুরির সন্ধান মিলল না। হতাশ হয়ে যেদিন ফিরে আসব সেদিন চলছিলাম শহরের একটা পুরনো অঞ্চল দিয়ে। শ্রীহীন ছোট ছোট দোকান, দুধারে কেনা বেচাও কম। তার মধ্যে হঠাৎ হয়তো ওই ছোট্ট দোকানটিতে ঠিক ওই ধরনের ছুরি ঝুলছে, 2-3টে ওই জিনিস। এক বুড়ো তার মালিক, সেই ওইগুলো তৈরি করে। হাতে নিয়ে দেখলুম যেমন তেমন কাঠের বাঁটে তৈরি সাদামাটা ছুরি, আর প্রায় প্রত্যেকটারই পেছনে একটু করে লোহার মুখ বেরিয়ে রয়েছে। বুড়ো বললেন, শিকারের সিজনে ওগুলো অনেক অনেক বিক্রি করি আমি। আচ্ছা, অমুক মাসে বুড়ো এক প্রফেসর কি এসেছিলেন দোকানে? তিনি কি কিনেছিলেন একটা এইরকম চেহারা, এইরকম গোঁফ? দাঁড়ান দাঁড়ান, প্রফেসর একটু খিটখিটে, বুড়ো কুচকে রয়েছেন এই তো। দাঁড়ান, খাতাটা খুলি। খাতায় পাওয়া গেল নাম প্রফেসর এক্স। এই হলো কেস। আদালতের রায় বললে এটা একটা আকস্মিক দুর্ঘটনা। প্রফেসর ওয়াই এর মৃত্যুর আয়োজন তৈরি ছিল, কেউ তার সাক্ষী ছিল না, তার কথা বিশ্বাস করবার মতো কেউ ছিলেন না। বরং বার্তির মধ্যে ছিল এক্স এর চিঠিগুলি আর ওয়াই এর নিজের সেই মারাত্মক ডায়েরি। কিন্তু নিরপরাধের মুক্তির সূত্রও থাকে, সেই সূত্রও ছিল পোস্টমর্টমের রিপোর্টের মধ্যে। অস্বাভাবিক অমানসিক শক্তিতে ছোড়াটা চোখের মধ্যে বিধিয়ে দেওয়া হয়েছে।
ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি খুনের ঘটনা। গল্পের বিভিন্ন চরিত্রগুলির মধ্যে প্রফেসর এক্স, প্রফেসর ওয়াই, সহকারী, ডিটেকটিভ, ডিটেকটিভের ওপরওয়ালা, ব্যালিস্টিক এক্সপার্টস এবং দোকানদারের ভূমিকায় আমি ইন্দ্রনীল। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস, প্রচার অলঙ্করণ সহ সমগ্র পরিচালনা আমার নিজের। আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হবে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ। এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/classicbengali audio stories। ভালো থাকবেন সকলে, নমস্কার।